দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকের যারা গ্রাহক কিংবা ব্যাংক কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত তারা অনেক সময় প্রতারিত হন। এই অভিযোগগুলো আমরা গণমাধ্যমের সূত্র ধরে আমাদের জানার সুযোগ হয়, ব্যক্তিগত পর্যায়ে আলোচনা হয় এবং বিভিন্নভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলো নানাভাবে তার গ্রাহক কিংবা ব্যাংকিং কার্যক্রমের সাথে যুক্ত তাদেরকে নানাভাবে সচেতন করে থাকেন। এই যে সাইবার সিকিউরিটি কিংবা যে ঝুঁকিগুলো আছে সেগুলোর নিয়ে নানাভাবে আলোচনা পর্যালোচনা হলেও আজকে আমরা নতুন করে জানার চেষ্টা করব যে আসলে ব্যাংকিং খাতে যে সাইবার নিরাপত্তার যে প্রসঙ্গ বা সাইবার ব্যাংকিং কার্যক্রমকে কিভাবে একটি নিরাপদভাবে পরিচালিত করা যায়, গ্রাহকদের সচেতন করার উপায়গুলো কি, ব্যাংকগুলো আরও কিভাবে সতর্ক হতে পারে, প্রতিরোধের উপায়গুলো কি হতে পারে, প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো বা ব্যবস্থাগুলো অবলম্বন করে কিভাবে একেবারে পরিপূর্ণ নিরাপদ একটি ব্যবস্থায় পরিণত করা যায়, এই প্রসঙ্গগুলো নিয়ে আজকের আলোচনা করব। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন যমুনা ব্যাংকের আইসিটি ডিভিশনের চিফ টেকনোলজি অফিসার হাসানুর রহমান। হাসানুর রহমান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে সাইবার নিরাপত্তার যে প্রসঙ্গ, ব্যাংক এবং আর্থিক খাত, এই দুটি খাতকে কেন্দ্র করে আমরা আলোচনাটি করতে চাই। আমরা শুরুতে একটু বুঝে নিতে চাই, হয়তো যারা শুনছেন বা দেখছেন অনেকেই জানেন বা কিন্তু আবার অনেকেই হয়তো অনেকের কাছে বিষয়টি একেবারেই নতুন। তো তাদের কথা মাথায় রেখে সাইবার নিরাপত্তা বিষয়টা কি, এটা একটু শুরুতে শুনে এরপর অন্যান্য প্রশ্নে যেতে চাই। ধন্যবাদ তৌহিদ ভাই আপনাকে। আসলে খুব সহজভাবে বলতে গেলে আমাদের এখন পৃথিবী যেভাবে চলছে এবং বাংলাদেশি আমরা যদি বলি, যেহেতু প্রোগ্রামটা বাংলাদেশের জন্য, বাংলাদেশে যদি বলি, বাংলাদেশে কিন্তু আমাদের এই যে 18 কোটি বা যত জনসংখ্যা বলি তার মধ্যে 11 কোটি গ্রাহকই আমাদের ইন্টারনেট ইউজ করে, 11 কোটি লোক। তো নাম্বারটা কিন্তু অনেক বড়। মানে আপনি জানেন হয়তো যে এখানে বিকাশ, নগদ বা এমএফএস অ্যাকাউন্ট হোল্ডারও সেটা 20 কোটির উপরে, কিন্তু অ্যাক্টিভেট এখন পর্যন্ত অলমোস্ট 9 crore। তাহলে এই 9 কোটি লোক কিন্তু এমএফএস ইউজ করছে, তাদেরকে আইটির উপরে ডিপেন্ডেন্সি আছে, কম্পিউটার ইউজ করছে। তারপর আমাদের সরকার থেকে শুরু করে সরকারি যত ব্যবস্থাপনা আছে, ব্যাংকিং ব্যবস্থাপনা আছে, এডুকেশন সেক্টর আছে, সব কিছুই আসলে কিন্তু কম্পিউটারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এমনকি আমাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো শেয়ার, আদান প্রদান, ব্যবসা করা, ইকোনমিক যত কাজকর্ম আসে, ব্যাংকিংয়ে ট্রানজ্যাকশন করা, সব কিছুই কিন্তু কম্পিউটার ভিত্তিক, এমনকি আইসিটি ভিত্তিক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ভিত্তিক। এখন এইটাকে যদি আমরা সুরক্ষা না দিতে পারি, এইটাকে যদি পাবলিক ঠিকমতো ইউজ করতে না পারে, এটার মধ্যে এসে যদি জাল জালিয়াতি হয়, এটার ইনফরমেশন যে চুরি করে নিয়ে যায়, আপনার ব্যাংকের টাকা যদি আরেকজন চুরি করে নিয়ে যায়, তাহলে এইটা তো একটা বিগ ডিজাস্টার হবে। তো এইটার যে সুরক্ষা প্রদান করা, বড় অবিশ্বাসের জায়গা তৈরি হবে। রাইট। সো এইটাকে যে সুরক্ষাটা প্রদান করা, এইটাকেই আমরা সাইবার সিকিউরিটি বলছি, বা সাইবার সিকিউরিটি বা আর্থিক সুরক্ষা দেওয়া। এটাকেই বেসিক্যালি সুরক্ষা রাখার জন্য যে ইনিশিয়েটিভগুলো, এটাকেই সাইবার নিরাপত্তা বলা হয় থাকে। তো এর যে প্রাসঙ্গিকতা বা যে প্রয়োজনীয়তার জায়গা, সেটি তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা আমরা অনেকেই জানি। আপনার আলোচনার মধ্য দিয়ে এর ইনডেপথ বা অন্তর্নিহিত যে প্রক্রিয়াগুলো আমাদের আরও একবার জানার সুযোগ হলো। কিন্তু এর প্রয়োজনীয়তা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তো তারা তো সেই প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা তারা উপলব্ধি করে, কিন্তু তার প্রেক্ষাপটে যে ধরনের ব্যবস্থা বা প্রতিরোধমূলক যে প্রক্রিয়াগুলো বা অ্যাকশনগুলো গ্রহণ করা দরকার, সেটি কি যথাযথভাবে করতে পারছে? এইটা তো আসলে আপনি যদি টোটাল ইকোসিস্টেমটা দেখেন, তাহলে একটা ব্যাংকের সাইড থেকে কিন্তু একটা বড় ভূমিকা আছে যে ব্যাংক তার কাজ কি। এখানে বেসিক্যালি 3টা স্টেক হোল্ডার কাজ করে। একটা হলো গ্রাহক পর্যায়ে বা ইন্ডিভিজুয়াল কাস্টমার যারা আছে, তারা নিরাপদ নিজেকে রাখার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আরেকটা হচ্ছে যারা সার্ভিস প্রোভাইডার, যেমন ব্যাংক সার্ভিস দিচ্ছে বা এমএফএস সার্ভিস দিচ্ছে, ব্যাংকে সেফ রাখার জন্য, কাস্টমারদের তথ্য সেফ রাখার জন্য তারা একটা ইকোসিস্টেম বিল্ড করে, এমনকি তারা আপনার টোটাল এনভায়রনমেন্টটাকে এনশিওর করার জন্য, সাইবার সিকিউরিটি এনশিওর করার জন্য তারা কিছু ইনিশিয়েটিভ নেয়। এমনকি যারা রেগুলেশন প্রদান করছে, গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক, সেখান থেকেও কিন্তু তাদের একটা বড় স্টেক আছে, তারাও কিছু ইনিশিয়েটিভ নেয়। তো এইটা আসলে বিশদভাবে বলতে গেলে 3টা পর্যায়ে আমাদের আসলে ডিটেলস দিয়ে কথা বলা যাবে। একটা হচ্ছে গ্রাহকদের দায়িত্ব কী, তারা আসলে নিজেরা সেফ ব্যাংকিং করতে গেলে কোন সব ইনিশিয়েটিভগুলি নিয়ে আসলে সেফ ব্যাংকিং, তার তো কিছু করণীয় আছে।
রাইট, তার করণীয় জায়গা আছে, তার ব্যাংক করণীয় এবং জায়গা সরকারের যে জায়গা। তো এই যে তিনটা স্টেক হোল্ডার বলি অথবা তিনটা গুরুত্বপূর্ণ পার্টি, এর মধ্যে যে সমন্বয়টা করা দরকার, সেই সমন্বয় করার জন্য বাংলাদেশের যে পলিসি অথবা রেজুলেশনের প্রসঙ্গ আপনি বলছিলেন, এই জায়গাটুকু কতটুকু অগ্রগতি, এই জায়গাতে অগ্রগতি কতটুকু হয়েছে? আসলে আমরা তো আসলে আজকের যে প্রোগ্রামটা আমরা দেখেন, আমরা কিন্তু কথা বলছি ব্যাংকিং সেক্টর নিয়ে। ব্যাংকিং সেক্টর কিন্তু সবচেয়ে সেন্সিটিভ জায়গা নিয়ে কাজ করে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। আপনার যে কোনো কাজেরই ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট থাকবে। যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে, সেহেতু সকল সময়ই গভর্নমেন্ট এমনকি ব্যাংকিং সেক্টরের সেন্ট্রাল ব্যাংক এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখেছে। এমনকি আপনি দেখবেন যে সাইবার সিকিউরিটির যে লেটেস্ট পলিসি এসেছে সেটা 2024-এ এসেছে। 2024-এ পলিসি ড্রিভেনে একটা এক্সক্লুসিভ পলিসি এসেছে, যেখানে গ্রাহকের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করতে হবে ওখান থেকে শুরু করে গ্রাহকের এন্ড ইউজার ডিভাইস পর্যন্ত, যে পর্যন্ত সিকিউরিটি এনশিওর করা যায়, ডিটেইল সেটার বলেছে। এমনকি 2000 এই যে লাস্ট মাসে 31 তারিখে, মার্চের 31 তারিখে এসে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক নতুন করে গভর্নমেন্ট আবার ডিক্লেয়ার করেছে। এমনকি এটা নিয়ে ডিটেল সকল সময়ই আমাদের সেন্ট্রাল ব্যাংক কাজ করে যাচ্ছে। এমনকি শুধুমাত্র ফ্রেমওয়ার্ক দেওয়া, পলিসি ড্রিভেন দেওয়া না, কিন্তু সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের এনশিওর করছে যে এই পলিসিগুলো ইমপ্লিমেন্টেড হয় এবং এক্সিকিউটেড হয় এবং টাইম টু টাইম সেগুলি আপনার মনিটর করছে, এমনকি অডিট করছে। এটা নিয়ে আপনার বিশদভাবে সেন্ট্রাল ব্যাংক কাজ করছে। এমনকি প্রত্যেকটা ব্যাংকের বোর্ড থেকে শুরু করে একেবারে আইটি বিভাগীয় যে প্রধান আছে সেই পর্যন্ত তারা রেসপন্সিবিলিটি ডিফাইন করে দিয়েছে। এমনকি সেন্ট্রাল ব্যাংক এটাও এনফোর্স করছে সাইবার সিকিউরিটির জন্য চিফ সাইবার সিকিউরিটি অফিসার বা সিসও, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, সেটাও যেন নিয়োগ দেওয়া হয়, তাকে সাফিসিয়েন্ট বাজেট দেওয়া হয়, এমনকি তাকে কাজ করার জন্য, সুন্দরভাবে কাজ করার জন্য, গভর্নেন্স প্রসেসের থেকে কাজ করার জন্য ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়। একেবারে সেন্ট্রাল ব্যাংক এনফোর্সমেন্ট করে ব্যাংকগুলির দায়িত্ব দিয়ে একেবারে ওনার ডিরেক্টর, একেবারে পলিসি সেন্ট্রিক ডিসিশন, রাইট, এটা পলিসি সেন্ট্রিক বা বেস ডিসিশন, এবং এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোর এড়িয়ে যাওয়া বা অবহেলার কোনো সুযোগ নেই। জি, অবহেলার কোনো সুযোগ নেই। হাসানুর রহমান ভাই, আপনার এই আলোচনার সাথে এই প্রশ্নটি করে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যে যারা এই সাইবার কেন্দ্রিক যে চক্রগুলো, মানে অপরাধী যে চক্রগুলো গড়ে উঠেছে বা গ্রাহকরা যে যাদের কারণে নানাভাবে প্রতারিত হচ্ছে, এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কোন কোন ঘাটতি বা গ্যাপের কারণে এই প্রতারক চক্র নানাভাবে অপরাধ করার সুযোগ পাচ্ছে? একটা সুন্দর কোশ্চেন করেছেন। এই জায়গাটাতে সবচেয়ে ইম্প্যাক্ট বেশি। আপনি দেখেন এমএফএসের, আমি একটা আর্টিকেল পড়লাম, যেখানে একটা স্টাডি করা হয়েছে, যেখানে 10 জনের মধ্যে এমএফএস ইউজার কিন্তু, আমি যেটা বললাম অ্যাক্টিভ ইউজারে 9 কোটি, মানে 8 কোটি 90 লাখ, তার অলমোস্ট 9 কোটি। তাহলে অ্যাক্টিভ ইউজার মানে যে ট্রানজ্যাকশন রেগুলার করছে, সেইখানে 10 জনের মধ্যে একজন প্রতারিত হচ্ছে কোনো না কোনোভাবে। তাহলে এই নাম্বারটা কিন্তু অনেক। হ্যাঁ, সো একটা সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টফুল কোশ্চেন করেছেন তৈত ভাই। তো এইটার মেইন রিজনটা হলো অ্যাওয়ারনেস। আমাদের যে গ্রাহক, তারা আসলে সাইবার নিরাপত্তার জন্য যে কিছু বেসলাইন বা আমি বলবো যে বেসিক হাইজিন যেসব আপনার সিকিউরিটি মেনটেন করতে হয়, হ্যাঁ, ডিভাইস ইউজ করতে গেলে বা ব্যাংকিং অ্যাপস ইউজ করতে গেলে বা এমএফএসের অ্যাপস ইউজ করতে গেলে, সেগুলি সম্পর্কে আসলে আমাদের গ্রাহকরা অ্যাওয়ার না। নাম্বার 1, দেখবেন ব্যাঙ্কগুলি কিন্তু প্রতিটা ব্যাংকই মেসেজ দিয়ে যাচ্ছে, আপনার ওটিপি কাউকে শেয়ার করবেন না, আপনার পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না, আপনার হার্ড পাসওয়ার্ড দেন, ইউজার নেম দেন, অ্যাকাউন্টের কাউকে ডিটেল কাউকে আলোচনা করবেন না। এইটা হচ্ছে নাম্বার 1 ইনফরমেশন বেসিক। সেকেন্ড হচ্ছে আপনার কার্ডে যেসব ইনফরমেশন থাকে, সো কার্ডগুলি তো ক্যারি করা হয়, কার্ডে কিন্তু অনেকগুলি সিভিভি থাকে, কার্ডের নাম থাকে, এক্সপায়ারি ডেট থাকে। এটাও কখনো গ্রাহকদের জানতে হবে এবং বুঝতে হবে, এটা শেয়ার করা যায়। এটা শেয়ার করে গেলেই কিন্তু আপনার ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হতে পারে, তথ্য আরেকজনের কাছে চলে যেতে পারে। 3 নাম্বার ইজ ভেরি সেন্সিটিভ। আমরা যখন ওয়াইফাই ইউজ করি, এটা ধরেন পাবলিক প্লেসের ওয়াইফাই ইউজ করলে কিন্তু হ্যাকাররা আসলে মাঝখানে বসে কী ট্রানজ্যাকশন হয়েছে সেই ডাটাটা পড়তে পারে, যে কারণে পাবলিক প্লেসে ওয়াইফাই ইউজ করে কিন্তু ট্রানজ্যাকশনটা করা উচিত হবে না। 3 নাম্বার হচ্ছে, আপনারা যখন ট্রানজ্যাকশন করেন, ট্রানজ্যাকশনে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে দেখবেন যে অনেক ব্যাংকের লিমিট সেট করা থাকে। সেই লিমিটগুলি আপনাদের সেট করে ট্রানজ্যাকশন করা উচিত। 2FA অবশ্যই ইউজ করা উচিত। হ্যাঁ, 2FAটা মোবাইল ডিভাইসে থাকা উচিত। আরও কিছু বেসিক হাইজিন আছে, যেমন আপনি কম্পিউটারে ট্রানজ্যাকশন করেন, লিমিট, আমি একটু বোঝার চেষ্টা করছি, লিমিট করা থাকলে সেটা ব্যাংকের জন্য রিড আউট করাটা খুব সহজ, রাইট। সো আপনার ধরেন ব্যাংক থেকে করে দিয়েছে, আপনি প্রতিদিন 1 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। এখন আবার অনেক ব্যাংকের এমন অ্যাপসও আছে, আপনার 1 লক্ষ টাকার টোটাল লিমিট, বাট আপনি হয়তো সেট করে রেখেছেন 20,000, তার বেশি পারবেন না। সেই ক্ষেত্রে তো আসলে হ্যাকার ঢুকলে 20,000-এর উপরে ট্রানজ্যাকশনই করতে পারছেন। এখন আপনি চাইলে আপনার লিমিট 1 লাখ পর্যন্ত নিয়ে যান,
তো সেটা করে কিন্তু নিজের প্রোফাইলকে নিজে মেনটেন করতে পারছেন। আপনি যখন বিদেশে যাবেন ফরেন ট্রাভেলের জন্য যেটা অনলাইনে অন করে সেটা শুধু তখনই অন করেন, সবসময় খোলা রাখবেন না আপনি। আপনার মোবাইলের ওটিপিটা আপনি যদি প্রেফার করেন যে এসএমএসে নেন, আপনি ইমেইলে নিয়েন না, ইমেলটা কম্প্রোমাইজ হলেই হয়তো আপনার চলে গেল। আরও কিছু বেসিক হাইজিন আছে, যেমন আপনি যে কোনো সাইটে যেয়ে নিয়ে অনলাইনে পারচেস করেন না, আপনি যেটা ট্রাস্টেড সাইট সেখানে গিয়ে আপনি অনলাইনে পারচেস করেন। অনলাইন পারচেস করতে গেলে তো সেখানে আপনাকে কার্ড ইনফরমেশন ডাটা দিতে হচ্ছে। আপনার আরও ভেরি বেসিক কিছু জিনিস আছে আপনার মোবাইল ফোনেও কিন্তু আপনি সেট করতে পারবেন যে আপনার মোবাইল ফোনের সিকিউরিটি ফিচার যেগুলি আছে সিকিউরিটি এনেবল করা, অ্যান্টিভাইরাসটা এনেবল করে রাখা। আপনি যখন ল্যাপটপ ইউজ করছেন ল্যাপটপে একটা অ্যান্টিভাইরাস রাখা, অ্যান্টিভাইরাসটা রেগুলার আপডেট হচ্ছে কিনা সের দিকে খেয়াল রাখা, যাতে একটু যে নিজে একটু সজাগ থাকা। কি হয় যখন এই জায়গাতে আপনি অ্যাওয়্যার না, সাপোজ আপনি একটা সেলফি তুলছেন, আপনার পাশে মানিব্যাগটা আছে, মানিব্যাগের উপরে কার্ডটা আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে ও কিন্তু ছবিটা জুম করে দেখে দিচ্ছে আপনার কার্ডের উপর নামটা কি, আপনার আদার ডিটেলস, কার্ড ইনফরমেশন কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থ্রুতে চলে গেল। আপনার ওটিপি কিন্তু আসে টেলকোর থ্রুতে, অন্য ট্রাফিকের থ্রুতে। কেউ যদি ইন্টারমিডিয়েট পার্সন আপনার এসএমএস পড়তে পারে তাহলে কিন্তু সেই ওটিপিটাও পেয়ে গেল। আবার এখন তো অনেক ধরনের সফটওয়্যার আসছে, হ্যাকাররা যেগুলি অ্যাডভান্স গ্রুপ তো মোবাইল টেক ওভার করে। তাহলে এই যে বিভিন্ন হ্যাকাররা আমাদের খুবই সাধারণ মানুষ যেভাবে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করছে তাদেরকে প্রলোভনা দেখিয়ে বুঝিয়ে ফোন করে ওটিপিটা নিয়ে গেলেও টেক ওভার করে ফেললো অ্যাকাউন্ট, এইসব কারণে বেশি আপনার এই জিনিসগুলো ফ্রড ট্রানজ্যাকশনগুলো হচ্ছে। আমাদের গ্রাহক সচেতনতা হবে। আমি এটা সিম্পল একটা অ্যান্সার দিয়ে এই কোশ্চেনটা শেষ করি। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে 10 to 12% your investment on the IT infrastructure to safeguard your এন্টার ইনফ্রাস্ট্রাকচার, মানে এন্টার ইনফ্রাস্ট্রাকচার আপনি সেফগার্ড করতে আপনার 10 to 12% আইটি সিকিউরিটি সেভ করতে পারবেন। রেস্ট 88 to 90% ইজ অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস অফ ইউর কাস্টমার। সো 88 থেকে 90% হলো কাস্টমার স্মার্ট হলে ওটা কিছু করতে পারবে না। কাস্টমার স্মার্ট না হলে এগুলি না বুঝলে আপনি গেলেন সাইবার ক্যাফেতে গিয়ে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে ট্রানজ্যাকশন করে ফেলেন। ওই কম্পিউটার তো এখানে একটা সেভ করা আছে, ছোটো একটা বট আছে বা কোনো কিছু পাসওয়ার্ড ওর মধ্যে সেভ হয়ে গেছে, ইউজার জানেই না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটা বিরতিতে যাবো, তবে এই প্রশ্নটা আপনার কাছে রেখে যাই। দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমরা অনেককে এরকম শুনি ব্যক্তিগত পর্যায়ে যে তার খুব কাছের লোক, বিশ্বস্ত লোক, গ্রাহকের বিশ্বস্ত লোক, সে হয়তো টাকা তুলতে হবে, কার্ডটা তাকে দিয়ে দিল। এই ধরনের একটা অভিযোগ আমরা বিভিন্ন সময় পাই। প্রতারিত হওয়ার পেছনের যে প্রেক্ষাপটগুলো, এটা একটা। আরেকটা আপনি বললেন যে ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার প্রতিষ্ঠান কিভাবে কাজ করে বা কত টাকা তা সে বিনিয়োগ করে আইসিটির এই সেক্টরে, সেটা তো আমরা শুনবো, মানে নিরাপদ করার জন্য। বাংলাদেশে যদি সামগ্রিকভাবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আইসিটির এই খাতে বা প্রসঙ্গে কত টাকা সে বিনিয়োগ করে বা সেটা অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের অবস্থানটা কী? প্রশ্ন একটা হচ্ছে যে খুব কাছের বা বিশ্বস্ত, আশ্বস্ত, নানা বিশেষণ দিয়ে অনেকে বলেন যে আমি তো তাকে আমার কার্ডটা দিয়েছি, এমন আর এতে তো সে ভয় পাচ্ছে না, কিন্তু যখন সে ভয়টা পায় তার টনকটা নড়ে যখন সে প্রতারিত হয়। এই অভ্যাসের ক্ষেত্রে কি বলবেন, যারা এই অভ্যাসে অভ্যস্ত? দেখুন, আমাদের গ্রাহক হচ্ছে লক্ষ লক্ষ গ্রাহক। সেই লক্ষ লক্ষ গ্রাহকের আমাদের প্লেইন মেসেজ হচ্ছে, ইন টার্মস অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস আপনি আপনার ক্রিডেন্সিয়াল কারো কাছেই শেয়ার করতে পারবেন না, সেটা আপনার যত কাছেরই হোক না কেন। যদি আপনি শেয়ারই করেন, সেই ওনারশিপ নিয়েই আপনি শেয়ার করতে হবে যে এইটার যে এক্সপোজার, সাপোজ আপনি কার্ড দিলেন, কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত সে উঠতে পারবে, তাহলে 10 লক্ষ টাকা তাকে দিয়ে দিয়েছেন। সেই ওনারশিপ যদি আপনি নিতে পারেন তাহলে আপনি শেয়ার করেন। ব্যাংক থেকে কিন্তু একদম, এবং সেন্ট্রাল ব্যাংক পলিসি করে বলে দেওয়া আছে আপনি আপনার পার্সোনাল ডাটা, কার্ডের ইনফরমেশনস কাউকে আপনি দিতে পারবেন, শেয়ার করা যাবে না। এমনকি ব্যাংক থেকে বারবার বলে, দেখেন ফ্রডালেন্ট ট্রানজ্যাকশন কী হয়, ব্যাংক থেকে ফোন করে বলে, স্যার আমি অমুক ব্যাংক থেকে বলেছি আপনার এই জিনিসটা না হলে তো আপনার কার্ডটা অ্যাক্টিভেট করতে পারছি না, স্যার আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, দেখেন আপনি কিন্তু আপনার কাছে একটা ওটিপি গেছে, শেয়ার করেন, আর অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হচ্ছে। এগুলি বলে কিন্তু ফ্রডস্টাররা অ্যাকাউন্টে টেক ওভারটা করছে। তো এইটা এখন ওই যে বললাম এমএফএসের 10 জনের মধ্যে একজনেরই হচ্ছে, ব্যাংকেও কিন্তু হিউজ হচ্ছে। প্রতিদিন ব্যাংকে 150 থেকে 630 পর্যন্ত নাম্বার অফ সাইবার সিকিউরিটির এভরিডে আপনার কেস লগ হয়, এটা বিএবিএম এর ডেটা অনুযায়ী। তাহলে এই নাম্বারটা তো হিউজ।
এই ডাটাটা কিন্তু যারা আসলে অ্যাওয়্যার না যে আমাকে কোনোভাবেই আমার পার্সোনাল ইনফরমেশন তাদের শেয়ার ক্ষেত্রে করতে, এটা তাদের বেশি ক্ষেত্রে ঘটছে। এটা বেশি হচ্ছে, তার সাথে কোনো ঘটছে। সুযোগ নেই। তাছাড়া তো আরেকটা সুযোগ নেই। হতে পারে যে ব্যাংক সহ টেক ওভার করেছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমার লেভেলে ওনার অ্যাকাউন্ট টেক ওভার হয় বা আপনার অ্যাক্সেস পেয়ে যায় বা অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে, সেই জাতীয় ইনসিডেন্ট হয়। সেই কারণেই অধিকাংশ ইনসিডেন্টগুলো ঘটে। আরেকটি প্রশ্ন ছিল যে বিনিয়োগ, এই ক্ষেত্রে যে বিনিয়োগ বা সাইবার সিকিউরিটির প্রোডাক্ট ডেভেলপ করা, গ্রাহক পর্যায়ে সচেতন করা, এক্ষেত্রে যে বিনিয়োগের প্রসঙ্গ, বিশেষ করে আমরা যদি গ্লোবালিও না দেখি, খুব বাড়ির কাছের বা সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে যদি আমাদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের একটা তুলনামূলক চিত্র বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, কি বলবেন আমাদের বিনিয়োগটা কি পরিমাণ হচ্ছে, কি থাকা দরকার, কি পরিমাণ হচ্ছে? সাইবার সিকিউরিটি জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আপনাকে এটা মেনটেন করতে হবে, এটাকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে, এমনকি যে ল্যান্ডস্কেপ সাইবার সিকিউরিটি আসছে সেই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট না করলে আপনি সেখানে টিকে থাকতে পারবেন না। সো ইন্ডাস্ট্রি কাজ করছে, আস্তে আস্তে সামনের দিনগুলোতে আমরা এক্সপেক্ট করি যে আসবে। এখন ইন টার্মস অফ সিকিউরিটি প্রোডাক্ট ম্যাক্সিমাম বিদেশি প্রোডাক্ট, মানে এই বিদেশি বা বাইরের সলিউশন নীতি কি এটা কি আসলে কোনো ঝুঁকি তৈরি করছে, নাকি সেটা স্ক্রিনিং করে সেটা না, নেওয়া হয়? সেটা গ্লোবাল যেগুলি বেস্ট কোম্পানি আছে, সেখান গ্লোবালি থেকেই নেওয়া। রেপুটেড, সেখান থেকেই বাংলাদেশে আসে এবং সেখান থেকে নেওয়া হয়। এবং সেন্ট্রাল ব্যাংকের স্পষ্ট গাইডলাইন আছে যে আপনার কোনগুলি ম্যান্ডেটরি, মানে ব্যাংকগুলি সেগুলি পাইতে বাধ্য। এখন আপনি যদি একটা বড় ব্যাংক হন, সেই ক্ষেত্রে আপনাকে বড় ভলিউম কিনতে গেলে আপনার হয়তো 1 কোটি লাগবে, যেটা ছোট ভলিউম, সেটা ছোট ভলিউম কিনতে গেলে তার হয়তো 10 লাখ লাগবে। এখন যার যার অ্যাপেটাইট অনুযায়ী ওইভাবে করে। সিকিউরিটি প্রোটেকশনের তো আর শেষ নেই। আপনি চাইলে ধরেন সেখানে আপনি একটা হিউজ ইনভেস্টমেন্টও করতে পারেন, বাট স্টিল আমি মনে করি যে সিকিউরিটি অ্যাওয়ারনেস এই জিনিসটা আমাদের সব লেভেলে, যেমন গ্রাহক পর্যায়ে সেরকমভাবে সিনিয়র ব্যাংকারদের, ম্যানেজমেন্টের, বোর্ডের সব লেভেলেই সচেতনতা আরও বাড়া উচিত, এমনকি সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আরও সামনের দিকে ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত, যাতে এই সাইবার সিকিউরিটি নিরাপদ করা যায়। আমরা একদম শেষের দিকে দুটি পর্যায়ের বা দুটি পার্টি সম্পর্কে আপনার কাছ থেকে পরামর্শ শুনবো। প্রথম হচ্ছে যে একজন গ্রাহক যদি নিজের যে ব্যাংকে যে তার অর্থ আছে সেটাকে যদি সুরক্ষিত রাখতে চায়, অনেকগুলো তার করণীয় আছে, আপনি বলেছেন কোন তিনটা তার অবশ্যই মানতে হবে? আচ্ছা, এই একটা ভালো কোশ্চেন করেছেন তৈত ভাই। 1 নাম্বার যেটা অলওয়েজ বলি, আমি না শুধু, সেটা সবাই বলে, এমনকি ব্যাংকও বলে, পার্সোনাল ইনফরমেশন সেটা কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন বলতে আমার নাম, বাবার নাম, জন্ম তারিখ, শুধু সেটা না, এটার সাথে আমার কার্ডের ইনফরমেশন যেটা আছে, কার্ডের নাম কি, সিভিভি কি, ডেট অফ এক্সপায়ারি কি, এইসব জিনিস যেগুলি দিয়ে ট্রানজ্যাকশন বা আমার নামে কেউ রেজিস্ট্রেশন কোথাও করে ফেলতে পারে, এই জাতীয় ইনফরমেশন কাউকে দেওয়া যাবে। 2 নম্বরে হচ্ছে আমি যে ডিভাইসটা ইউজ করি সেটা সবসময় সিকিউর রাখা, আইদার ল্যাপটপই হোক, মোবাইল ফোনই হোক। মোবাইল ফোন সিকিউর রাখার কিন্তু অনেকগুলো উপায় আছে, ল্যাপটপেও সিকিউর রাখার অনেক আছে, এমনকি বেসিক হাইজিন ব্যাঙ্কিংগুলো করা। ওই যে বললাম না যে উল্টাপাল্টা সাইটে আপনি ব্রাউজ করা যাবে না, দ্যাটস নট রিকমেন্ডেড। আপনি ট্রাস্টেড সাইটে যেই কার্ড নাম্বার দিয়ে আপনি ট্রানজ্যাকশনটা করেন, হ্যাঁ। সো এই বেসিক হাইজিনটা মেনটেন করতে হবে। 3 নাম্বার যেটা, এগেইন প্রথম দুইটার উপরে নির্ভর করে, নিজেকে অ্যাওয়ার রাখা, নিজেকে অ্যাওয়ার করা। আর একদম শেষ পর্যায়ে হয়তো 2-1 লাইনে আমরা শুনবো যে ব্যাংকের করণীয় জায়গাগুলো, ব্যাংকের ক্ষেত্রে সকল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যে 3টা কাজ তাদেরও করা উচিত, সেই কাজ 3টে কি? এগেইন নাম্বার 1 হচ্ছে অ্যাওয়ারনেস। এর কোনো বিকল্প নাই। এর কোনো বিকল্প নাই। আপনি কাস্টমারদের যদি অ্যাওয়ার করতে পারেন, আমি অনেকটুকুই সেফ থাকতে পারবেন, এটা নাম্বার 1। আপনার এর বাইরে আমার আসলে 2-3 নাম্বার আসলে হয় না। 2 নাম্বার 3 নাম্বার বলতে গেলে আসলে ব্যাংকের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা শক্ত করা, সেটা ভালো করা, বা প্রতিরোধ বা করণীয় জায়গাগুলো সচেতনতার সূত্র ধরেই তৈরি করতে হয় অথবা কাজ করতে হয়। অসংখ্য ধন্যবাদ হাসানুর রহমান ভাই আজকের আলোচনা এবং আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।